নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনার স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং রাজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0 এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত বক্তা ডক্টর সৌমিত্র বসুকে আপনাদের সকলের সাথে পরিচিত করে দেবার কাজটি দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করছি। ডক্টর সৌমিত্র বসু উনি সামাজিক সাংস্কৃতিক নৃতত্ত্বে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি করেছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগ থেকে সামাজিক বার্ধক্য বিজ্ঞানের ওপর পিএইচডি করেছেন। উনি বিগত 25 বছর বার্ধক্য বিজ্ঞানের বিভিন্ন রকম গবেষণার সাথে যুক্ত আছেন এবং সিএমআইডিতে একজন গবেষক ও প্রশিক্ষক হিসাবে নিযুক্ত আছেন। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নমস্কার, আমি সৌমিত্র বসু। আমি কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির একজন গবেষক এবং এখানকার যে কোর্স রয়েছে ডিপ্লোমা ইন জেরন্টোলজি অ্যান্ড এজ ম্যানেজমেন্টে তার একজন প্রশিক্ষক। আমি বিগত 25 বছর ধরে এই বার্ধক্য বিজ্ঞান এবং তার গবেষণার সঙ্গে যুক্ত। আজকে যে বিষয়টিকে নিয়ে আমি আলোকপাত করব সেটি হলো একটি বার্ধক্য বিজ্ঞানের একটি সম্পূর্ণ নতুন দিক, সেটি হলো পরিবেশগত বার্ধক্য বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল জেরন্টোলজি। এবার এই এনভায়রনমেন্টাল জেরন্টোলজির মধ্যে আমি বিশেষ করে যে বিষয়টির ওপর আজকে আলোকপাত করব সেটি হলো এজিং ইন প্লেস, অর্থাৎ যেটিকে আমরা বলি যে স্থানগত বার্ধক্যের ওপর স্থানের প্রভাব এবং বিশেষ করে বয়স্ক মানুষদের স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্যের ওপর এই এজিং ইন প্লেসের যে প্রভাব রয়েছে সেটিকে আমি আলোকপাত করার চেষ্টা করব। পরিবেশগত জেরন্টোলজি এই যে বিষয়টি, এটি বিংশ শতাব্দীর শেষের দিকে বার্ধক্য বিজ্ঞানের একটি উপশাখা হিসাবে সৃষ্টি হয়েছিল বা আবির্ভূত হয়েছিল। বিশেষ করে 1970 এবং 80-র দশকে এটি স্বীকৃতি লাভ করে। বয়স্ক ব্যক্তিদের এবং তাদের শারীরিক, সামাজিক এবং যে পরিবেশ তার মধ্যেও যে বয়স্ক মানুষদের সহাবস্থানের একটা সম্পর্ক রয়েছে এবং সমাজের পরিবর্তনের সাথে সাথে সমাজ বিজ্ঞানীরা এটা অনুধাবন করেছিলেন যে পরিবেশেরও কিন্তু একটা প্রভাব বয়স্ক মানুষদের রয়েছে এবং এই বিষয়টার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা সচেতনতার প্রেক্ষিতেই বার্ধক্য বিজ্ঞানের এই উপশাখাটি তৈরি হয়েছিল। এবং পরিবেশের যে প্রভাব সেগুলোকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল, একটি ভৌত প্রতিক্রিয়া, একটি সামাজিক এবং একটি মানসিক। সব দিক থেকেই পরিবেশের ওপর বয়স্ক মানুষরা যে নির্ভর করেন, সেখানে শহর, গ্রাম এবং নগরের যে বাড়িতে থাকা বা আবাসনের মধ্যে থাকা, এবং যে কোনো জিনিসের তার কতটা সহজলভ্যতা রয়েছে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো বয়স্ক মানুষদের সুস্থতা, স্বাধীনতা এবং জীবনযাত্রার মানকে প্রভাবিত করে। সেই বিষয়টাকেই কিন্তু এই এনভায়রনমেন্টাল জেরন্টোলজি বা পরিবেশগত যে বার্ধক্য বিজ্ঞানের যে উপশাখা, সেখানে এই বিষয়টাকে নিয়েই আলোচনা করা হয়। এইটা হলো আমার আলোচনার ভূমিকা পর্ব। এরপরেই যে বিষয়টা আমাদের প্রকৃত যে বিষয়টি আজকে আলোচনা করার, অর্থাৎ স্থানগত যে বিষয়, অর্থাৎ এজিং ইন প্লেস, অর্থাৎ বয়স্ক মানুষ
যে যে পরিবেশের মধ্যে রয়েছেন, যে যে স্থানের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই স্থানের সঙ্গে যুক্ত থাকাটা তার একটা আত্মিক সম্পর্ক থেকে যায়, অর্থাৎ মনের সাথে সেই জায়গাটার একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, যেটা সেই মানুষটাকে বৃদ্ধাবস্থাতেও ভালো রাখতে সাহায্য করে। কিন্তু আমরা এটা সকলেই জানি যে বার্ধক্য বিজ্ঞানীদের কাছে সমগ্র বিশ্বে আজকে যেটা সবথেকে গুরুত্বের বিষয়, সেটি হলো জনসংখ্যার বার্ধক্যায়ন। জনসংখ্যার বার্ধক্যায়ন মানে 60 এবং তদূর্ধ্ব মানুষদের অনিয়মিত হারে বৃদ্ধি। এই বৃদ্ধির যে প্রেক্ষিত, সেই বৃদ্ধির প্রেক্ষিত এবং তার প্রভাব কিন্তু সর্বব্যাপী। সেখানে সংখ্যাগত প্রভাব, সেখানে সামাজিক প্রভাব, সেখানে স্বাস্থ্যের প্রভাব, সেখানে মানসিক পরিস্থিতির প্রভাব বিভিন্ন রকমভাবে রয়েছে। যে বয়স্ক মানুষদের জীবনযাত্রায় সেই বিষয়টা কিভাবে সম্পর্কিত হয়ে রয়েছে। এই জনসংখ্যার বার্ধক্যায়নের পরিপ্রেক্ষিতেই একটা বিষয়, এবং যেটা তার সামাজিক দিক, তার একটা বড় দিক হচ্ছে যে বয়স্ক মানুষদের জীবনযাত্রার যে পরিস্থিতিটা, সেটা এখন এই বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে অনেকাংশেই পরিবর্তিত হয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের প্রেক্ষাপটে যেটা সবথেকে বড় বিষয় হিসাবে আজকে উঠে এসেছে, তা হলো বয়স্ক মানুষদের মানসিক স্বাস্থ্যের অবনতি এবং পরিবার প্রথার মধ্যেও পরিবর্তন। যে কারণে এই দ্রুত বার্ধক্যের সাথে সম্পর্কিত সবথেকে বড় উদ্বেগ সমাজবিজ্ঞানীদের কাছে, সেটি হলো ভারতে প্রাপ্ত বয়স্ক মানুষদের প্রাতিষ্ঠানিকীকরণ, অর্থাৎ ইনস্টিটিউশনালাইজেশন, মানে ওল্ড এজ হোম বা এরকম কোনো জায়গাতে তাদের স্থানান্তরিতকরণ। কিন্তু একটা জিনিস গবেষণায় দেখা গেছে, এই যে ইনস্টিটিউশনালাইজেশন বা প্রাতিষ্ঠানিকীকরণ, এটা বেশিরভাগ সময়ই উচ্চতর অর্থনৈতিক ব্যয়, এবং ব্যয়টা উচ্চতর অর্থনৈতিক, কিন্তু জীবনযাত্রার মানটা খুবই নিম্নমানের, অর্থাৎ কোয়ালিটি অফ লাইফ, সেটা কিন্তু সেই উন্নতিটা কিন্তু সেই সঙ্গে হয় না। এই বিষয়টার পরিপ্রেক্ষিতেই আরও বেশি করে এই স্থানগত যে বিষয়টা বার্ধক্যের সঙ্গে যুক্ত, সেই বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তার বিষয়টা আরও বেশি করে উঠে এসেছে। রজার্স এটাল 2020-তে তার মতে বার্ধক্যকে নিজের আবাসস্থলে স্বাধীনতা বজায় রাখতে এবং নিজের সমাজের নিজের কাছের মানুষদের সঙ্গে জীবনযাত্রাটাকে মিলিয়ে মিশিয়ে করে নেবার একটা যাত্রা হিসাবে উনি এই এজিং ইন প্লেস এই বিষয়টাকে দেখেছেন। মূলত এই এজিং ইন প্লেসের এই ধারণাটা উরি ব্রনফেনব্রেনার এবং এম পাওয়েল লটন, এই দুজন আমেরিকান সাইকোলজিস্ট, তারা যে তাদের ইকোলজিক্যাল অর্থাৎ পরিবেশগত যে মডেল দিয়েছিলেন, সেখানেই তারা এই জিনিসটাকে আলোকপাত করার চেষ্টা করেছিলেন। তারা উভয়ই বলেছিলেন যে বয়স্ক মানুষ এবং পরিবেশের মধ্যে একটা আত্মিক সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটা বয়স্ক মানুষকে বৃদ্ধাবস্থাতে ভালো রাখতে, সুস্থ রাখতে, তাদের জৈবিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক পরিবর্তনগুলোর সাথে খাপ খাইয়ে নিয়ে চলতে সাহায্য করে এই পরিবেশগত ব্যাপার। এবং ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আমাদের তদানীন্তন প্রথা হিসাবেই আমাদের পরিবার প্রথা এবং পরিবারের সদস্য বা আত্মীয়দের ওপর যে নির্ভরতা, সেই বিষয়টা কিন্তু রয়েছেই। প্রাতিষ্ঠানিকীকরণটা কিন্তু আমাদের ভারতবর্ষের মতো দেশের কিন্তু জীবনবোধ নয়, বা এটা যেটাকে আমরা বলি, এটা কিন্তু আমাদের ফিলোসফি নয়। যে কারণে ভারতীয় পারিবারিক যে প্রথা, তার সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বয়স্কদের যত্ন নেওয়া, সাংস্কৃতিক বাধ্যবাধকতা হিসাবেই এটাকে আমরা গ্রহণ করে থাকি। এবং কিন্তু পরিবর্তিত সমাজ ব্যবস্থায় জনসংখ্যা তাত্ত্বিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের পরিবার প্রথায় পরিবর্তন এসছে। মেয়েরা কর্মে অংশগ্রহণ করেছে। যৌথ পরিবার প্রথার পরিপ্রেক্ষিতে একক পরিবারের দিকে আমাদের সমাজ বেশি এগিয়ে যাচ্ছে, এবং আত্মীয় স্বজনের যে পরিমণ্ডল এবং পরিবার বা পরিবারের সঙ্গে সম্পর্কিত যে আত্মীয় স্বজনের, অর্থাৎ যেটাকে আমরা কিনশিপ সিস্টেম বলে থাকি, সেইখানেতেও পরিবর্তন হচ্ছে। যে কারণে বয়স্ক মানুষদের দায়িত্ব বা তাদের রক্ষণাবেক্ষণের ব্যাপারটা পারিবারিক থেকে প্রাতিষ্ঠানিক
পরিপ্রেক্ষিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবং সামাজিক কাঠামো পরিবর্তনের সাথে সাথে সমাজ এবং যেসব প্রতিষ্ঠান বয়স্ক মানুষদের নিয়ে এখন কাজ করছে, এগুলোরও কিন্তু ক্রমান্বয়ে এগুলোর আরও বৃদ্ধি দেখা যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা যারা বয়স্কদের নিয়ে কাজ করেন, তাদের দায়িত্ব গ্রহণ করেন, সেই সব বিষয়গুলো কিন্তু সমাজে আরও বেশি করে উঠে আসছে। এবং তার আরও প্রতিফলন আমরা দেখি যে 1999 সালে আমাদের দেশের যে জাতীয় বার্ধক্য নীতি তৈরি হলো, প্রবীণ ব্যক্তিদের জাতীয় নীতি, এবং 2007 সালে পিতামাতা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণের আইন, ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন, প্রধানমন্ত্রীর বয়স্ক যোজনা যে প্রকল্প ইত্যাদির মাধ্যমে সরকার এই বিষয়টাকে সুনিশ্চিত করার প্রচেষ্টাও চালিয়েছেন, যা বয়স্ক মানুষদের জীবনযাত্রার মানকে বাড়াতে, তাদের স্বাস্থ্য পরিষেবা, আর্থিক সুরক্ষা, খাদ্য সুরক্ষা এবং অন্যান্য বিষয়গুলোকে প্রয়োজনীয়তাগুলোকে নিশ্চিত করার দিকে মনোনিবেশ করেছেন। এই সমস্ত নীতি ও কর্মসূচিগুলো প্রাপ্ত বয়স্ক মানুষদের ক্ষেত্রে তাদের কল্যাণ, তাদের জীবনযাত্রার মান কে আরও ভালো রাখার চেষ্টা করেছে। কারণ বয়স্ক জনসংখ্যাও কিন্তু তাদের যে বিশাল জনগোষ্ঠী, সেটাও কিন্তু আমাদের সমগ্র জনগোষ্ঠীর একটা গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং তাদের জীবনযাত্রার মান বা সুযোগগুলোকে যদি সরকার ভালোভাবে পৌঁছে দিতে পারে, সেখানে প্রাতিষ্ঠানিকীকরণের থেকে নিজেদের বাড়িতে থেকে যদি তারা বার্ধক্যের জীবনের শেষ দিনগুলো, তাদের লাইফ ইন টুয়াইলাইট ইয়ার্স যদি তারা কাটাতে পারে, সেই অগ্রাধিকারটা দেবার পরিকল্পনার প্রেক্ষিতেই বয়স্ক মানুষদের পরিপ্রেক্ষিতে বার্ধক্য বিজ্ঞানের এই যে পরিবেশগত অর্থাৎ এনভায়রনমেন্টাল জেরন্টোলজি এবং তার মধ্যে এই যে এজিং ইন প্লেস, এই বিষয়টা সব থেকে বেশি গুরুত্বের জায়গায় উঠে এসেছে। এবং বার্ধক্যের পরবর্তী যে বিষয়গুলো জীবনযাত্রার সুবিধের ক্ষেত্রে এই যে ইনস্টিটিউশনালাইজেশনের যে পরিপ্রেক্ষিতটা এসেছে, সেই পরিপ্রেক্ষিতটাতে হয়তো পরিষেবার দিক থেকে অনেকাংশেই ঠিক থাকে, কিন্তু একটা মানুষ তো শুধুমাত্র খেয়ে পড়ে বাঁচে না, তার মানসিক অর্থাৎ তার ইচ্ছে অনিচ্ছে ভালো লাগা সমস্ত ব্যাপারটাই কিন্তু তার জীবনটাকে নিয়ন্ত্রিত করে। এই প্রাতিষ্ঠানিকীকরণের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা কিন্তু বয়স্ক মানুষদের ক্ষেত্রে থাকে না। এটা বিভিন্ন গবেষণায় এবং বিভিন্ন রকম এসব যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাজকর্মের মধ্যে দিয়ে এই জিনিসটা উঠে এসেছে যে মানসিক স্বাচ্ছন্দ্যটা বয়স্ক মানুষরা একমাত্র পেয়ে থাকেন সেখানেই যেখানের সঙ্গে তাদের সম্পর্কটা আত্মিক, যেখানের সঙ্গে তাদের ভালো লাগা, ইচ্ছে অনিচ্ছে, মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, যুক্ত থাকা, এইটা তাদের মানসিক স্বাস্থ্যকে সব থেকে বেশি ভালো রাখতে সাহায্য করে থাকে। সুতরাং এইখানেতে আমি এই এজিং ইন প্লেসের সঙ্গে আমাদের সব থেকে বেশি যেটা আমি গুরুত্বের যে জায়গাটা সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য, সেই বিষয়টাতে আলোকপাত করব। সময় আমাদের খুবই সীমিত, তাহলে সেই জায়গাটাকে আমি বিশেষ করে আরও আলোকপাত করব। এতক্ষণ পর্যন্ত এজিং ইন প্লেসের যে সার্বিক বিষয়টা সেটাকে আমি আলোকপাত করলাম, যে এই এজিং ইন প্লেস বা এই যে স্থানগত বার্ধক্যের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু তাদের বৃদ্ধাশ্রম বা নার্সিংহোম এই সমস্ত জায়গায় স্থানান্তরিতকরণে সুবিধে হয়তো থাকে, কিন্তু যতক্ষণ তারা তাদের নিজেদের বাড়ি এবং তারা তাদের কমিউনিটি অর্থাৎ বাড়ির চারপাশের যে তাদের প্রতিবেশী সব কিছুর মধ্যে দিয়ে থাকে, তাহলে সেই থাকাটা তাদের অন্য একটা মানসিক জোর দেয়, যেটা তাদের বৃদ্ধ বয়সে সুস্থ থাকতে ভালো রাখে। বার্ধক্যের প্রতি এই যে পদ্ধতিটা যে এজিং ইন প্লেস, এটা স্বাস্থ্য, বিশেষত মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিকভাবে সুস্থতার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। কারণ এটি একটা বয়স্ক মানুষের স্বাধীনতা, তার পরিচিতি এবং সামাজিক সংযোগের বোধকে উৎসাহিত করে, যা পরবর্তী জীবনের শেষ যে দিনগুলো, সেই দিনগুলোতে মানুষ তো অনেক বেশি সংবেদনশীল হয়ে যায়। সেই সংবেদনশীল পরিস্থিতিতে তাকে স্থিতিশীল থাকার জন্যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এজিং ইন প্লেসের যেটা সবথেকে অন্যতম সুবিধা হলো যে এটা একজন বয়স্ক মানুষের মানসিক স্বাচ্ছন্দ্যকে সরবরাহ করে। মানসিক স্বাচ্ছন্দ্য, একটা মানুষ শুধু খেয়ে পড়ে বাঁচে না, তার মনটা যদি ভালো থাকে সেটা তার জীবনকে অনেক সুন্দর রাখতে সাহায্য করে। পরিচিত পরিবেশ,
এবং সমাজের সমস্ত রকম তার যে পরিচিতির গণ্ডি সব কিছুকে চোখের সামনে পাওয়া ইত্যাদির মাধ্যম দিয়ে মানুষটা তার নিজের জীবনবোধ এবং সেই বোধের ধারাবাহিকতাকে সে বজায় রাখতে সক্ষম হয়। এই ধারাবাহিকতা কখনোই তাকে বিভ্রান্তি, একাকিত্ব, হতাশা এই সমস্ত অনুভূতিগুলো থেকে দূরে রাখে, যেটা কিন্তু তাকে যদি প্রাতিষ্ঠানিকভাবে স্থানান্তরিতকরণ করা হয় তাহলে তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকে না। মানসিক স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই এজিং ইন প্লেসের সঙ্গে মানুষের মানসিক স্বাস্থ্যটা সব থেকে বেশি যুক্ত, কেননা মানসিক চাপ এবং উদ্বেগকে হ্রাস করে এবং সেটাই একজন বয়স্ক মানুষের ক্ষেত্রে মানসিক সুস্থতাকে বজায় রাখা সর্বোপরিভাবে সেটাকে সমর্থন করে। এবং গবেষণাতেও দেখা গেছে যে বয়স্ক যে মানুষরা তারা পরিচিত পরিবেশে যারা থাকেন, তুলনামূলকভাবে যারা ঘন ঘন স্থানান্তরিত হন তাদের থেকে তারা অনেক মানসিকভাবে ভালো থাকেন। কারণ একটা নতুন জায়গায়, নতুন রুটিন, অপরিচিত সম্প্রদায়ের মানুষের সাথে খাপ খাইয়ে নেওয়াটা না একটা বয়সের পর মানুষের পক্ষে আর সম্ভব হয় না। এবং এই যে মানসিক চাপ, কেননা যে মানুষ কর্মরত, যে মানুষ শিশু আর যে মানুষ বার্ধক্যে চলে গেছে, তিনটে মানুষের পরিস্থিতি এবং পরিবেশের সাথে মানিয়ে নেবার ক্ষমতাটাও কিন্তু ভিন্ন হয়ে থাকে। তাহলে এই যে অব্যক্ত যে মানসিক যন্ত্রণাটা, এই অব্যক্ত মানসিক যন্ত্রণাটাই কিন্তু তার বিভিন্ন রকম মানসিক অসুখ বিসুখ এবং এই ডিমেনশিয়া এবং তার যে সর্বোচ্চ পরিণতি অ্যালজাইমার, এই সমস্ত রোগের পরিস্থিতিকেও বাড়িয়ে তোলে। কিন্তু যদি সে মানুষটা তার নিজের পরিবেশ, তার চেনা জানা সব কিছুর মধ্যে থাকে, তাহলে তার মানসিক স্থিতিস্থাপকতা বিষয় কিন্তু এই বিষয়টি উল্লেখযোগ্য অবদান রাখে। এবং এই পরিস্থিতি এই কারণে যে দৃঢ়তা, সামাজিক বন্ধন, মানসিক সমর্থন, সাহচর্য, এই সমস্ত ব্যাপারগুলো যেহেতু মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্যে একান্তভাবে প্রয়োজনীয়, এবং এই পরিস্থিতির মধ্যে থেকে যদি সরকার তার সাহায্যের হাতগুলো তার বাড়িতে থাকা অবস্থাতেই তাকে পৌঁছে দিতে পারে পরিবেশের মাধ্যমে, তাহলে সেই সাহায্য কিন্তু তার কাছে অনেক বেশি গ্রহণীয় হয়। যেমন যেটা গবেষণায় আমাদের দেখা গেছে, ইংরেজিতে যেটাকে আমরা বলি যে এই সার্ভিসগুলো বয়স্ক মানুষরা ইনফর্মাল সেটিংয়ে ফর্মাল কেয়ারটাকে তারা অনেক বেশি গ্রহণ করে। অর্থাৎ বাড়িতে থেকেই যদি সে এই আধুনিক সাহায্যের পরিষেবাগুলো পেতে পারে, সেটা অনেক বেশি তার কাছে গ্রহণীয় হয়। সুতরাং সার্বিকভাবে এই বিষয়টার জন্যেই স্থানের ব্যাপারটা বয়স্কদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেটাই তাদের মানসিক স্বাস্থ্যকে, জীবনধারাকে সুস্থ বজায় রাখতে সক্ষম হয়। প্রাতিষ্ঠানিকীকরণ কখনোই ব্যক্তিগত বিষয়টাকে গুরুত্ব দেয় না, যার ফলেতে তার অসহায়ত্ব, মানসিক সংকট এবং মানসিক স্বাস্থ্যের অবনতি হয়। অতএব বয়স বান্ধব সম্প্রদায় তৈরি করা এবং তাতে তার গ্রহণীয়তা এবং পরিস্থিতিটাকে সেইভাবে আরও সাহায্য করা, তার জন্য সহায়ক নীতিগুলো বাস্তবায়ন করা ইত্যাদির প্রেক্ষিতগুলো বয়স্ক মানুষদের জন্য কার্যকর এবং উপকারী বিকল্প হিসাবেই আমরা বর্তমানকালে এই পরিবেশগত যে বার্ধক্য বিজ্ঞান সেই বিষয়টা গুরুত্বপূর্ণ দিচ্ছে। একটাই কারণ যে বয়স্ক মানুষদের মানসিক সংবেদনশীল পরিস্থিতিগুলোকে ভালো রাখা, যাতে তাদের দৈহিক শারীরিক সুস্থতাটা আরও বৃদ্ধি পায়। এই বলেই আমি আজকে আমার বক্তব্যকে শেষ করলাম। নমস্কার। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। ধন্যবাদ ডক্টর বাসু। আজকের অনুষ্ঠানে বার্ধক্য বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সহজ এবং প্রাঞ্জল ভাষায় সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে উপস্থাপিত করার জন্য অনেক ধন্যবাদ। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে CMIG স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি তানিয়া দত্ত, আজকের পর্বের সঞ্চালক। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই CMIG কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।